আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। বেশ অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের এই ব্লগটা শুরু করেছি কেএফসি থেকে। আমরা একটু বাইরে খেতে গিয়েছিলাম, কেএফসিতে, দেখতেই পাচ্ছেন। তো সেই দিন দেখলাম কেএফসিতে এত ভিড় আর সবাই একই রকম খাবার খাচ্ছে, সেটা হচ্ছে বাকেটের যে চিকেন ফ্রাই সেটা। আমরা একটু ডিফারেন্ট নিয়েছি, ওদের একটা নতুন স্পাইসি চিকেন যেটা উপরে একটু কারি পাতা দেওয়া থাকে। তো ওর বাবা সেটা খাওয়াতেই আমাদেরকে বারবার নিতে চাচ্ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে চিকেনটা, আর সাথে ছিল চিকেন পপকর্ন আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এইটাও প্রায় 1040-এর মতোই পড়েছে, আর ওইটাও মনে হয় 999 টাকায়। একদম যে বাকেট ফ্রাই সেরকম আর কি, মানে বাকেটের মধ্যে যে চিকেন ফ্রাইগুলো 6 পিস মনে হয়, সেরকম আমার মানে যতটুকু মনে হলো। তো যাই হোক, আমরা এখানে খাবার নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর যখনই হচ্ছে গিয়ে খাবারটা এনেছে, বিশেষ করে চিকেন পপকর্নটা, তখনই নাফি সবার আগে লাফ দিয়ে উঠেছে। ও তো এমনিতেই চিকেন পাগল, তার মধ্যে চিকেন ফ্রাই বা হচ্ছে স্পাইসি চিকেন, এগুলো সব চিকেন বল, ওর এই টাইপের আইটেম অনেক বেশি পছন্দ। তো যাই হোক, ওই বেশি খেয়েছে চিকেন পপকর্নটা, আর কেএফসির চিকেন পপকর্নটা আমার বেশি ভালো লাগে, এই আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে এটা তার পরদিন আপনাদের সাথে তো আমার লাউ গাছটা শেয়ার করেছিলাম। তো এখন লাউ গাছটা মাশাআল্লাহ বারান্দার একদম উপরে উঠে গিয়েছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু এর মধ্যে অনেক ফুল এসেছে। এগুলো তো পুরুষ ফুল, এখানে অনেক ফুল আছে কিন্তু সবগুলো পুরুষ ফুল ছিল। এখন মাশাআল্লাহ কয়েকটা স্ত্রী ফুলও এসেছে। তো দেখা যাক লাউ হয় কি না। এখন আরও বেশি বেড়েছে, আপনাদের সাথে যেটা শেয়ার করেছি। এখন তো এটা তো কয়েকদিন আগের করা, তো এখন তো মাশাআল্লাহ আরও এই পাশে আমি রশি দিয়ে দিয়েছি, সেইটাও বেড়েছে। তো একদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখন হচ্ছে ঘরের টুকিটাকি কাজগুলো আগে সেরে নিচ্ছি। প্রথমেই হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, ঝেড়ে নিয়েছি। আমি আসলে অনেক স্মার্টভাবে রাখি সেরকম না, যেহেতু বাচ্চাদের ঘর। আমি স্মার্টভাবে রাখলেও একটু পরই নষ্ট হয়ে যাবে। যতই এখনকার যেমন ট্রেন্ড, একটু সামনে হচ্ছে কুশন টুশন দিয়ে রাখে, আমি সেভাবে রাখিনি। আমি নর্মালি আমাদের 4টা বালিশ সেভাবেই দিয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চারা এখনও কিন্তু আলাদা ঘুমায় না, একসাথেই ঘুমায় আমাদের সাথেই। নাফিকে দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু ও পারছে না, হয়তো একটু সময় লাগবে। তো যাই হোক, দেখি, আস্তে আস্তে সেট করতে হবে। তো এখানে হচ্ছে পর্দাগুলো একটু সরিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু আলো বাতাস রুমে না আসলে আমার ভালো লাগে না। আমার মনে হয় যে রুমে অনেক বেশি আলো বাতাস থাকবে, এটা আমার ভালো লাগে। আমার সব সময়ই, অনেকে আছে পর্দা সব সময় দিয়ে রাখে, আমি এটা পারি না। তো আমি হচ্ছে সব সময় পর্দা সরিয়ে একটু আলো বাতাস রাখি, এরকম মানে ঘুমানোর সময় ছাড়া আমি পর্দা দিই না, এই আর কি। তো যাই হোক, এখানে ঘরের কাজগুলো করে নিচ্ছি আস্তে আস্তে করে। আর আমার এই টেবিলটার উপর আমি নতুন ক্লথ বিছিয়েছিলাম, অন্য আরেকটা। আগে তো ট্রান্সপারেন্ট শুধু উপরের এই পলিটা দেওয়া ছিল, এখন হচ্ছে ওর নিচে আরেকটা দিয়েছি, আর তার উপরে এই পলিটাও দিয়ে দিয়েছি, কারণ অনেক তাড়াতাড়ি না হয় ওরা ঝোল টোল নষ্ট করে ফেলে। আর এখানে যে নাফি পেন্সিল দিয়ে পড়তে বসেছে এখানে, তো এখানে হচ্ছে পেন্সিল দিয়ে ইচ্ছা মতো এখানে দাগ দিয়েছে। তো এই তো এখন আমি একটু আমার যে ক্লিন করার যে ইয়াটা, স্প্রেটা, এটা একটু দিয়ে দিয়েছি। এটা আমি কিছুই না, আমি জাস্ট একটু লিকুইড যে ভিমবার হয় সেইটা দিয়েছি, আর একটু লেবু আর একটু ভিনেগার দিয়ে দিই। তো এটা দিয়েই আমি সব কিছুই পরিষ্কার করি। ভিনেগারই বেশি দিই, লেবু কম দিই। হলুদের দাগ টাগ থাকলে উপর দিয়ে একটু দিয়ে দিই আর কি। এটা দিয়ে আমি ফার্নিচারও পরিষ্কার করি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় না আমার। তো এই তো সব কিছু সুন্দর করে মুছে টুছে একদম ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে পুরো টেবিলটা একটু ক্লিন হয়ে গিয়েছে, কিন্তু এই যে হলুদের দাগ যেগুলো না, এগুলো স্প্রে করলেও এটা যায় না। এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটু হলুদের দাগ আছে, এটা আমি একটু স্প্রে করে দিয়েছিলাম, মুছেছিলাম, কিন্তু যায়নি। তো যাই হোক, এরকম হবেই। এটা অনেক সময় আমি কয়েক মাস পর চেঞ্জ করে দিই, উপরের যে ট্রান্সপারেন্ট যেটা, সেটা চেঞ্জ করে দিই। আমি একটু হ্যাভিটা কিনতে চাচ্ছিলাম, কিন্তু বাচ্চারা যেই পরিমাণ নষ্ট করে, হ্যাভিটা কিনলে আবার কি করবে কে জানে, এই জন্য কিনছি না আর কি। আর এই যে এখানে ফারজান সাহেব দেখেন, ও হচ্ছে মোবাইল দেখছে আর সুন্দর গাড়ি চালাচ্ছে, কত প্রতিভা ওর। আমি বলছি যদি গাড়ি থেকে নেমে মোবাইল দেখো না, এভাবে করে কিন্তু মোবাইল পড়ে যায়, তারপরে ভেঙে যায়, কিন্তু কে শুনবে কার কথা।
তো এরপরে হচ্ছে আমি বিকালবেলা একটু বাইরে বের হয়েছিলাম, আমার বাসায় শাশুড়ি ছিল, তো ওনাকে রেখে এখন আমরা প্রায় বের হই, আমি নাফি বাবা প্রায় বের হই। তো সেখানে আমি টেস্টি ট্রিটে চলে গিয়েছি। এখান যে মেক্সিকান বার্গারটা পাওয়া যায় আমার কাছে অনেক ভালো লাগে, একটু আমার এক্সপেন্সিভ মনে হয় কিন্তু তাও মজা লাগে। তো আজকে আমি ওদেরকে যখন জিজ্ঞেস করলাম যে মেক্সিকান বার্গারটা হবে কিনা, ওরা বললো না হবে না। একটু পরে দেখি মেক্সিকান যে আপনার স্টেক বার্গার সেটা আছে। তো আমি বললাম, তো বলেছি যে আপনার মেক্সিকান বার্গার হলেই হলো, স্টেক বার্গারটা তো আরও ভালো লাগে। বলে কি ম্যাম আমরাও তো বুঝতে পারিনি আপনি মেক্সিকান বার্গার বলেছেন। তো যাই হোক, আমি এখানে সাব স্যান্ডউইচ নিয়ে এসেছি, আর হচ্ছে গিয়ে একটা নিয়ে এসেছি, শর্মা নিয়ে এসেছি। তো আমাদের 4 জনের হয়ে যাবে। সাব স্যান্ডউইচটাকে মাঝখান থেকে আমি একটু কেটে নিচ্ছি, এটা নাফি আর ফারজান খাবে। আর শর্মা যেটা, সেটা হচ্ছে আমি আর আমার শাশুড়ি একটু খাবো। শর্মাটা আমার ভালো লাগে এখানকার, উপরে হচ্ছে একটু গাজরের কুচানো আর হচ্ছে এই কী বলে সসেজ, এগুলো দেয়া থাকে। তো এখানকার হচ্ছে সবসময় আমার এখানকার শর্মাটা বেশ ভালো লাগে এই উপরে এটা দেওয়ার কারণে, যদিও এগুলো একদম স্বাস্থ্য সচেতনসম্মত না, কারণ আপনার যে কোনো ধরনের হচ্ছে সসেজ বা যে কোনো ধরনের ফ্রোজেন খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো যাই হোক, মাঝে মাঝে সপ্তাহে একবার, তো একবার বা হচ্ছে 15 দিনে একবার খাই, বেশি খাই না, এখন হচ্ছে কমিয়ে দিয়েছি। এই আর কি, বাসার খাবারই বেশি রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে তারপর শুক্রবার দিনের। তো তো আমি এখানে হচ্ছে যা যা রান্না করবো আগে থেকে আমি প্রিপারেশন নিয়ে রেখেছি। এখানে চিকেন ভুনা করব, তো চিকেনটাকে ধুয়ে আমি মশলা মাখিয়ে নিয়েছি, এটাকে আগে ভাজতে হবে। এখানে শিং মাছের ডিম ভাজা করব, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর কচু শাক করব, আর সাথে গাঁঠি ভর্তা করব। গাঁঠিটাকে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি অলরেডি, এটা সেদ্ধ হয়ে যাবে। আমি ছিলে সেদ্ধ দিয়েছি, এতে করে পরে ছিলার ঝামেলা থাকবে না। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে। আমার এই কড়াইটা কাজ করতে আমার ভালো লাগে, তাই যখনই ভিডিও করি তখনই কিন্তু আপনাদেরকে বলে দেই। যদি আপনাদের ভালো না লাগে তাহলে একটু ইগনোর করবেন। তো এখানে যখন তেলটা ভালো করে হচ্ছে গরম হয়ে গিয়েছে ধোয়া ধোয়া, তখন আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে ভালো করে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এভাবে করে ভাজলে পরে হচ্ছে ভুনা করলে না অনেক মজা লাগে। এখানে আমার গাঁঠিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে কচু শাক বসাতে চেয়েছিলাম, কিন্তু এখানে প্রথমে আমি আগে শিং মাছের ডিম দিয়ে দিয়েছি। তো যাই হোক, শিং মাছের ডিমটাকে আমি একটু ওই তেলের মধ্যেই, যে চিকেনটা ভেজেছি সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে একটু ভালো করে ভেজে নেব, আর লবণ, পেঁয়াজ, মরিচ সব এর মধ্যে আমি দিয়ে দিব। তো যখন একটু ডিমটা শক্ত হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি। আর এই যে শিং মাছের ডিম এভাবে ভাজলে পেঁয়াজ কুচি বেশি দিলে অনেক ভালো লাগে। আপনারা এভাবে একবার করে দেখতে পারেন, আমি জানি না আপনারা অবশ্য কীভাবে করেন, যদি এভাবে করে থাকেন তাহলে তো জানেন যেটা খেতে ভীষণই মজা হয়। তো এই তো আমি এখানে হচ্ছে, আমার যেহেতু কিচেনে লাইটিং কম, তো আমার কালার এরকম হয়ে যায়। লাইটিং কম বলতে কি, আমার এই পাশে লাইটিং নাই বা কোনো জানালা নেই, তো আমার কিচেনের এই পাশে যেহেতু বারান্দা একটা, তো সেই জন্য আর কি একটু অন্ধকারই দেখা যায়। তো এরপরে আমি এখানে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিছুটা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন। আমি আজকে দেইনি, আমি জাস্ট বেশি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। এখন একদম সামান্য একটু পানি দেবো, এই ধরেন হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি, যাতে করে ডিমটা একদম এটার মধ্যে সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। এরপর আমি একে একদম একটু পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এবং অপেক্ষা করব এটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর এই অপর পাশে আমি চিকেনটাকেও বসিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, এরপরে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, লং সব কিছু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যেমন একদম ভালো ভাজা, মানে একদম বেরেস্তার মতো করে ফেলিনি, একটু আস্তে আস্তে রেখেছি। তো এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ভরে আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি গুঁড়া মশলা দিব, তো পানিগুলো দিয়ে নিচ্ছি, মানে পানিগুলো বলছি, পানি দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এরপর আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভরে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু বেশি হবে গরম মশলার গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া 1 চা চামচের মতো। সবগুলো আসলে হলুদ মরিচের গুঁড়া আমি 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি, আর বাকি সব 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একদম ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না তেল মশলা আলাদা হয়ে যায়।
আর এই পাশে হচ্ছে আমি ডিমটাকেও কিন্তু উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই, একদম ভাজা ভাজা করে ডিমকে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কচু শাকটা ঢেলে দিব। যেহেতু কচু শাকের মধ্যে আগেই আমি কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করেছি, তো এই জন্য এখানে আর কোনো মরিচ দিলাম না। তো এই তো এখান থেকে আমি হচ্ছে মানে সব রান্না একসাথে করছি, তো তো একবার এখানে দিচ্ছি একবার ওখানে দিচ্ছি। তো যাই হোক, যখন তেল মশলা আলাদা হয়ে আসছে তখন এর মধ্যে চিকেনটাকে দিয়ে, ভাজা যে চিকেনটা সেটা দিয়ে আমি ভালো করে হচ্ছে একটু নেড়ে চেড়ে ভেজে মানে কষিয়ে নিব। তারপরে অল্প পানি দিব, এটার মধ্যে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু অলরেডি এটা অর্ধেক 70-80% মতো সেদ্ধ করা ভাজার কারণে। তো এতে আমি অল্প পানি দিয়ে এটাকেও ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুনটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি হচ্ছে এখন কচু শাকটাও দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি পানি দিয়ে এটাকে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দিব এবং অপেক্ষা করবো এটা সম্পূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত এটা চুলায় হতে থাকবে, কারণ আমি ঝোল রাখবো না, একদম সামান্য ঝোল থাকবে। আর এখানে কচু শাকটাকে ভেজে নিব। আর কচু শাক ভাজতে না অনেক সময় লাগে, আপনারা তো জানেনই, কারণ আপনারা সবাই আমার থেকে বেশ ভালো রাঁধুনি। তো কচু শাক ভাজতে অনেক সময় লাগে, আমার মনে হয় হাত ব্যথা হয়ে যায়, অনেক ধৈর্যও লাগে। তো এখানে কচু শাকটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর বাকিটুকু আর আপনাদেরকে দেখাতে পারিনি। তো সব আমি বাটিতে বেড়ে বেড়ে নিয়েছি, অলরেডি খাওয়ার সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। এখানে হচ্ছে আমি কচু শাক, তারপর হচ্ছে এই যে দেখতেই পেলেন চিকেন ভুনা, তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ডিম ভাজা আর গাঁঠি ভর্তা করে নিয়েছি। তো দেখাতে আর পারলাম না, খাওয়ার সময় হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমি আমার মায়ের জায়গা দেখতে এসেছিলাম বিরুলিয়া। তো ওই যে এই বাড়িটার পাশের জায়গাটুকু হচ্ছে আমার মা কিনেছে। তো মা কিনেছে মানে আমাদেরই, মা মানে তো আর আলাদা কিছু না। তো এই তো একই জায়গা পড়েছে, কিন্তু আমার কাছে, আমি নাফির বাবাকে বলছিলাম দেখেন এই বাড়িটা বেশি বড় মনে হচ্ছে। পরে বাবা বলছে না, একই জায়গা, 6 শতকের মতো ছিল, তো একই পড়েছে তোমাদেরও ওনাদেরও। তো সেইভাবে ওনারা বাড়ি করেছে। মাও চাচ্ছিল আসলে বাড়ির কাজ ধরতে, কিন্তু আমরা সবাই এই মুহূর্তে নিষেধ করেছিলাম। তো এই তো সেই বিরুলিয়া জায়গা কিনেছি, আমরাও খুশি। কিনেছে অনেক আগে, সেই 2020 সালে, 19-20 সালে, আমার নাফি হয়েছে 19 সালে। তো 19 সালের শেষের দিকে কিনেছে, আর হচ্ছে না যেন 20 সালের শুরুর দিকে কিনেছে, এরকম 2020-এর হয়তো শুরুর দিকে কিনেছে। তো আমার এই মানে এর মধ্যে আমি জাস্ট 2বার এসেছি। আর আমার সেজো বোন যিনি, তিনি তো আসেনি দেখতে, আর মেজো বোনও মনে হয় একবার এসেছিল। তো ওর বাবা যাওয়ার পথে বেশ কয়েকবার আমাকে বলছিল যে চলো আমরা নাস্তা করে নিই। এটা অবশ্য শনিবার সকালবেলা যেহেতু ছিল। আর ইদানিং আমার শাশুড়ি থাকার কারণে আমরা মাঝে মাঝে একটু বের হয়ে একটু হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, ভালো লাগে। তো তারপরে হচ্ছে ও ফেরার পথে ওর বাবা বলছে চলো তোমাকে রাব্বানি থেকে হচ্ছে মিরপুরের রাব্বানি থেকে তোমাকে নাস্তা করাবো আজকে। সবসময় তো আমাদের আলামিনেই করো, আর হচ্ছে একবার জান্নাত মানে কয়েকবার জান্নাতেও করেছি। তো ওর বাবা বলছে আজকে তোমাকে এখান থেকে নাস্তা করাবো। তো এই তো রাব্বানিতে নাস্তা করে আমি বাসায় চলে এসেছি। আজ আর বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।